হ্যালো এন্ড ওয়েলকাম, দিস ইজ ইস্তেক। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে নির্দিষ্ট একটা টপিক নিয়ে। সেই টপিকটা হলো আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, আর হলো আপনার থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল নিয়ে আলোচনা করব আমি। থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে যে আমাদের পিভি ডায়াগ্রাম থেকে বিভিন্ন ধরনের কাজ বের করতে বলে, অন্তস্থ শক্তি বের করতে বলে, আবার মানে ওই পিপি ডায়াগ্রাম নিয়ে আমরা আজকে বেসিক্যালি গ্রাফ রিলেটেড আলোচনা করব। গ্রাফ থেকে যত ধরনের প্রশ্ন আমাদের হতে পারে ওগুলো আমরা কীভাবে সমাধান করার করবো, কী আমাদের অ্যাপ্রোচটা কী হবে, ওইগুলো ওই ধরনের প্রশ্ন সমাধান করার, তা নিয়েই বেসিক্যালি আজকের আমার ভিডিওটা। তো যাদের গ্রাফ থার্মোডাইনামিক্সের গ্রাফ রিলেটেড প্রবলেম আছে, আশা করি আজকের ভিডিওটা দেখার পর আর কারো ওই ধরনের প্রবলেম থাকবে না। আর হলো আপনার আরেকটা কথা হলো যে আজকের ক্লাসটা যতই আপনার দেরি হবে, মনে করেন যতই গভীরে যাব ততই প্রশ্নর লেভেলটা বাড়তে থাকবে। শুরুতে আমি খুব সহজ কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো, যতই পিছনে যাবে ক্লাস ততই আমাদের প্রশ্নে একটু কঠিন হতে থাকবে। তো প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের যে বেসিকগুলো প্রয়োজন সেগুলো আমি সাধারণত প্রথমে একটু আলোচনা করে দিব। প্রথম 10 মিনিটের মতো আমাদের বেসিক আলোচনা করব, যে আমাদের যদি কারো অনেক দিন থেকে থার্মোডাইনামিক্স মনে করেন পড়া হয়নি, তাও আজকে ক্লাসটাতে কোনো সমস্যা হবে না, কারণ আমি সব কিছু মনে করাই দিব প্রথম 10 মিনিটে, যে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে সাধারণত আমরা কী কী নিয়ে আলোচনা করি। তো বেশি কথা না বলে তো আজকের ক্লাস আমরা শুরু করি। তো আজকে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আলোচনা করব। থার্মোডাইনামিক্স, তো এখানে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা আমরা কি জানি? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল হলো একটা বস্তু যদি বস্তুতে আমরা যদি কিউ পরিমাণ তাপ ডিকিউ পরিমাণ তাপ প্রদান করি, এর ফলে যদি এর অন্তস্থ শক্তির ডিইউ পরিমাণ বাড়বে আর কিছুটা শক্তি কী হবে, আমাদেরকে কাজে দিবে। তো আমরা কি জানি, এটা জাস্ট শক্তির সংরক্ষণশীলতা। শক্তি কি আমাদের ডিকিউ পরিমাণে আমরা শক্তি দিছিলাম, কিছু শক্তি ডিইউ পরিমাণ শক্তি অন্তস্থ শক্তি বৃদ্ধি করছে, আর বাকি যেটা শক্তি ওটা ডিডাব্লু, সেটা আমাদের কী হয়েছে, কাজে রূপান্তরিত হয়েছে। এখানে দেখেন, এখানে আমরা যখন ডিকিউ পরিমাণ একটা সিস্টেমে তাপ দিব, এখানে ডিইউ পরিমাণ কিছু তাপটা আপনার অন্তস্থ শক্তি বৃদ্ধি করবে, আর বাকিটা আপনার হলো কাজ হিসাবে কাজ দিবে। তো আমরা এইটাতে আমাদের এই প্রশ্নের এই সূত্রটা খুব সহজ, এটা আমরা সবাই বুঝি, কিন্তু এখানে মেন একটা ঝামেলা হয়ে যায় আমাদের এইগুলার সাইন কনভেনশন নিয়ে। তো এগুলা ডিকিউ কখন পজিটিভ কখন নেগেটিভ, কি আবার ডিডাব্লু কখন পজিটিভ কখন নেগেটিভ, ওগুলো যদি আমরা একটা আলোচনা করি সাইন কনভেনশনে। তো আমরা প্রথমে পজিটিভগুলো নিয়ে আলোচনা করি। এখানে যখন একটা সিস্টেমের হিট গেইন করবে, মানে একটা সিস্টেমে যখন আমরা তাপ যখন নিজে নিবে সে, তখন তার আপনার ডি কিউটা হবে পজিটিভ। তো ডি কিউ পজিটিভ যখন হচ্ছে গেইন করবে, একটা সিস্টেম তাপ গেইন করবে, তখন ডি কিউ পজিটিভ। আর কখন আপনার ওয়ার্ক ডান বাই এ সিস্টেম, যখন সিস্টেমটা দ্বারা কাজ করবে, মনে করেন গ্যাসটা দ্বারা কাজ হবে কোনো একটা, তখন আপনার ডি ডাব্লিউ হবে আপনার পজিটিভ। সিস্টেমটা যখন কাজ করবে কোনো একটা বস্তুর উপর, তখন আপনার তার ওয়ার্ক ডান হবে আপনার পজিটিভ। আর ইন্টারনাল এনার্জি যদি ইনক্রিজ হয়, মানে তাপমাত্রা যদি বস্তুটা বৃদ্ধি পায়, তাহলে আমাদের অন্তস্থ শক্তি পজিটিভ হবে। আর নেগেটিভ কখন হবে, যখন একটা সিস্টেম জাস্ট বিপরীত হিট লস করবে, মানে তার উপরে আমরা তাপ দিব না, সেই বাইরে তাপ রিলিজ করবে, হিট লস করবে, তখন আমাদের নেগেটিভ হবে আপনার ডিকিউ। আর যখন ওয়ার্ক ডান অন এ সিস্টেম, যখন সিস্টেমটা নিজের উপরে কাজ করবে, সিস্টেমটা দ্বারা কাজ হবে না, অন এ সিস্টেমের উপর, যখন সিস্টেমের উপর কাজ হবে, তখন আমাদের ডি ডাব্লু হলো নেগেটিভ। আর যখন ডিক্রিজ করবে, যখন আমাদের তাপমাত্রা হ্রাস পাবে একটা বস্তুর, তখন আমাদের ডিইউ হবে নেগেটিভ। তো আমরা এগুলাই হলো আমাদের সাইন কনভেনশন। যখন একটা বস্তুর উপর আমরা তাপ দিব, তখন হিট গেইন করবে, তখন হচ্ছে ডিকিউ পজিটিভ। যদি ওই বস্তুটা পরিবেশের উপর কাজ করে, তাহলে ডি ডাব্লু হলো পজিটিভ। আর যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে ইন্টারনাল এনার্জি পজিটিভ। আর যদি মনে করেন নেগেটিভ কখন হবে, যখন বস্তুটা তাপ হারাবে, তখন আপনার নেগেটিভ হলো ডিকিউ। যখন পরিবেশ ওই বস্তুটার উপর কাজ করবে, ওয়ার্ক ডান অন এ সিস্টেম, তখন আপনার ডি ডাব্লু হলো নেগেটিভ। আর যদি বস্তুটার তাপমাত্রা হ্রাস পায়, তাহলে আমার অন্তস্থ শক্তি হচ্ছে নেগেটিভ। তো আমরা সাইন কনভেনশনটা ভালো করে মনে রাখবো, এগুলো আমরা নোট করে নিতে পারি। দেন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, তো এখানে আমরা দেখি, এখানে বলছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তো একটা গ্যাস দ্বারা ওয়ার্ক ডানের আমরা
যেটা বেসিক্যালি যেটা বেসিক সূত্র ওটা হলো DW ইকুয়াল হলো PdV। তো এখানে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা যদি W লিখতে চাই তাহলে আমরা P আমাদের ধ্রুবক DV V1 থেকে V2 পর্যন্ত, এটা হলো বেসিক সূত্র। ওয়ার্ক ডান বাই এ গ্যাস, একটা গ্যাসের দ্বারা পরিবেশের উপর যে কাজ করে ওই গ্যাসটা, ওটার বেসিক সূত্র হলো এটা। তার মধ্যে এখানে আমরা 4টা প্রসেস জানি গ্যাসের। একটা হলো আইসোথার্মাল বা সমষ্ণ প্রসেসে আমরা কি জানি nRT লন V2 বাই V1। তো এটাকে আমরা আবার লিখতে পারি nRT লন P1 বাই P2, কারণ আমরা জানি যে ইনভার্সলি প্রপোর্শনাল PRV, তাই আমরা এটা ভেবে লিখতে পারি। তো এটাকে আবার আমরা লিখতে পারি PV লন, কারণ আমরা জানি nRT ইকুয়াল PV, লিখতে পারি V2 বাই V1। এটা হলো আইসোথার্মাল মানে সমষ্ণ প্রসেসের সময় আমরা এটা এইভাবে একটা গ্যাসের ওয়ার্ক ডান বের করতে পারি। আর যদি বলে আইসোবারিক সমচাপ, চাপ কনস্ট্যান্ট থাকলে শুধু আমরা যদি এখানে V2 থেকে V1-এ যাই তাহলে আমরা এটা পাই ডেল ভি। তাই না, আমরা যদি অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ক্ষেত্রে লক্ষ্য করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কী জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কখন হয়, যখন আপনার হলো কোনো বস্তুর উপর কোনো তাপ প্রদান করি না আমরা, DQ 0 হয়। তাহলে আমরা যদি লিখি DQ ইকুয়াল DU প্লাস DW, তো আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া DQ কি 0, তাহলে আমরা লিখতে পারবো DU প্লাস DW ডেল W। দেন আমরা তাহলে লিখতে পারি কাজ W ইকুয়াল মাইনাস DU। আবার আমরা DU ইকুয়াল কি জানি, DU ইকুয়াল জানি আমরা NCV DT। আবার আমরা DU ইকুয়াল জানি NF/2 nRT। তো এখানে F/2 কি, F হলো আমাদের স্বাধীনতার মাত্রা। তো আমরা DU ইকুয়াল NCV DT, এটা আমরা শিখি হলো আপনার তাপগতিবিদ্যায়। আবার DU ইকুয়াল আমরা শিখি F/2 nRT, এটা শিখি আমরা আদর্শ গ্যাসের চ্যাপ্টারে। তো আমাদের অনেকের কনফিউশন হতে পারে, আসলে DU ইকুয়াল আমরা এটা দুইটা সূত্রে যে কোনো একটাই লিখতে পারবো, দুইটাই আমাদের অ্যাপ্লিকেবল, সবসময় অ্যাপ্লিকেবল এই দুইটা DUর ক্ষেত্রে, মানে আপনার অন্তস্থ শক্তি বের করার জন্য আমরা এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, ফলাফল একই আসবে। তো আমরা কি করতেছি, অ্যাডিয়াব্যাটিক মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ বের করতেছি গ্যাসের দ্বারা। তো আমরা DW ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস, আমরা কি পেলাম DU ইকুয়াল পেলাম NCV DT। তো আমরা আবার আমরা CV ইকুয়াল কি জানি, CV ইকুয়াল জানি আমরা F/2 R। F কি, F হলো স্বাধীনতার মাত্রা, মনোএটমিক, ডাইঅ্যাটমিক, আবার বহুপারমাণবিক এর ক্ষেত্রে আমরা F এর মান জানি। F এর মান হলো কত, মনোএটমিকের ক্ষেত্রে 3, ডাইঅ্যাটমিকের ক্ষেত্রে 5, আর বহু অ্যাটমিকের ক্ষেত্রে 6। তো এইভাবে আমরা সিভির মান বের করতে পারি, CV ইকুয়াল F/2 R। আবার আমরা সিভিকে আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি CV ইকুয়াল 1 মাইনাস গামা মাইনাস 1 ইন্টু R। এখানে গামা ইকুয়াল কি, গামা ইকুয়াল হলো আপনার 1 প্লাস 2/F। তো আমরা বেসিক্যালি গেলে আমাদের বেসিক সূত্র খুব ছোট সূত্র বেসিক। তো এখানে আমি যদি একটু শর্টকাটে এখানে যদি আমরা লিখে দিই যে CV ইকুয়াল আমরা কী লিখতে পারি, CV ইকুয়াল লিখতে পারি 1 বাই গামা মাইনাস R, বা লিখতে পারি F/2 R। আবার CP ইকুয়াল আমরা লিখতে পারি, এগুলো আপনারা নোট করে নিতে পারেন, গামা ইন্টু R, গামা মাইনাস 1, আর এখানে আমরা লিখতে পারি জাস্ট F+2 ইন্টু R। তো এগুলো আমরা কীভাবে পেলাম, এগুলো আমরা জাস্ট আমরা কি জানি CP মাইনাস CV ইকুয়াল R, আর CP বাই CV ইকুয়াল গামা। এগুলা থেকে এই দুটাতে বেসিক ব্যবহার করে আমরা জাস্ট এগুলা বের করছি, এগুলো আমরা মনে রাখবো। আমরা সাধারণত স্বাধীনতার মাত্রা দ্বারা দিয়ে মনে রাখলে খুব তাড়াতাড়ি এগুলো প্রশ্ন করতে পারবো। তো আমরা এটা কি করতেছি, আমরা অ্যাডিয়াব্যাটিক প্রসেসে কৃত কাজ বের করতেছি মাইনাস NCV ইকুয়াল আমরা কি জানি 1 মাইনাস গামা আর গামা মাইনাস 1 DT। তো আমরা DT ইকুয়াল কি জানি T2 মাইনাস T1, আর আমরা যদি মাইনাসটা যদি এখানে যদি ডেল টি এর মধ্যে ঢুকাই দিই তাহলে জাস্ট উল্টে যাবে, গামা মাইনাস 1 আসবে আমাদের T1 মাইনাস T2, কারণ আমরা মাইনাসটা ভিতরে দিয়ে দিছি। তাহলে আমরা লিখতে পারবো DW ইকুয়াল, আমরা আবার কি জানি nRT ইকুয়াল PV। তো আমরা এখানে কি পাচ্ছি, গামা মাইনাস 1, nRT1 লিখতে পারবো P1 V1, আর nRT2 লিখতে পারবো P2 V2। তো আমাদের এই সূত্রটা বেসিক্যালি অনেকের মনে থাকে না, তো আমাদের এতটা এরিয়া মনে রাখার কোনো দরকার নেই, কারণ আমরা যদি DW ইকুয়াল মাইনাস NCV DTটা মনে রাখি এটাই এনাফ, কারণ আমরা CV মান জানি, CV হইল F/2 R। তো এভাবেই
অ্যাডিয়াব্যাটিক প্রসেসের আমরা কৃতকাজ বের করি এভাবেই সাধারণত। তো আরেকটা হলো কি আইসোকোরিক। আইসোকোরিক বলতে এখানে বুঝেছি কোরিক মিনস হলো আমাদের সম আয়তনীয় প্রসেস, মানে সম আয়তন। আর সম আয়তন হলো আপনার হলো তাহলে ডিভি ইকুয়াল আমরা পি ডিভি, আমরা কাজ ইকুয়াল জানি পি ডিভি। তো সম আয়তন হলো ডিভি হলো আপনার হলো 0, সম আয়তন যেহেতু, তাই আমাদের আইসোকোরিকের ক্ষেত্রে আমাদের কৃতকাজ গ্যাসের দ্বারা কৃতকাজ 0 হয়। জাস্ট যেটা আমরা তাপ দিই কোনো একটা সিস্টেমে আইসোকোরিক ব্যবস্থায়, তো পুরা কাজটাই আমাদের অন্তস্থ শক্তি বৃদ্ধিতে কাজে লাগে, তাই আমরা আইসোকোরিকের ক্ষেত্রে আমরা 0 পাই। তো আমাদের এখানে বেসিক্যালি আরও কিছু সূত্র এখানে জানা দরকার। আরেকটা কী সূত্র, যেমন আমরা সমষ্ণ আইসোথার্মালের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল কনস্ট্যান্ট। আর অ্যাডিয়াব্যাটিকের ক্ষেত্রে আমরা জানি অ্যাডিয়াব্যাটিক বা রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমরা জানি পিভি গামা ইকুয়াল কে। তো আমাদের বাকি যে সূত্র আছে টিভি গামা -1 ইকুয়াল কে। আরেকটা আছে আমাদের টিপি 1 - গামা বাই গামা ইকুয়াল কে। তো আমাদের বেসিক্যালি যে এই সূত্রটা সবারই মনে থাকে, কিন্তু এইটা আর এটা আমাদের অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। তো আমরা কি করতে পারি, আমরা যে পিভি ইকুয়াল গামা ইকুয়াল কে এটা জানি, এটাতে আমরা একটা কি জানি পিভি ইকুয়াল NRT। তো এখান থেকে আমরা কোনো একটাকে মনে করেন আমাদের প্রশ্নে এই সূত্রটা কাজে লাগতেছে, এখানে দেখেন পি নাই, তো আমরা এখানে পিটাকে এই সূত্র দ্বারা রিপ্লেস করে দিতে পারি। এই সূত্রটা কি, যেমন পি আমরা এটাকে লিখতে পারি পি ইকুয়াল লিখতে পারি NRT ভি গামা ইকুয়াল কে। তো আমাদের এখানে আসতেছে NRT ভি গামা -1 ইকুয়াল কে। তো আমরা যদি টিভি গামা -1 ইকুয়াল KRT লিখি, তো NR লিখি, তো NR এটা একটা কনস্ট্যান্ট, তো এটা পুরাটাকে আমরা আরেকটা কনস্ট্যান্ট লিখতে পারবো। তো আমরা টিভি ইকুয়াল গামা -1 ইকুয়াল কে এটা পাই গেলাম। তো আমরা বেসিক্যালি এইটা যদি আমরা মনে রাখি, বাকি আমাদের পরীক্ষায় হঠাৎ করে যদি এটা বা এটা কাজে লাগে আর আমাদের কখনো যদি কোনো কনফিউশনে পড়ে যাই, তাহলে আমরা এইখানে আমরা যেটা আমাদের কাজে লাগতেছে ওইটাকে আমরা, যেটার মান আমাদের দেওয়া নেই ওইটাকে আমরা পিভি ইকুয়াল NRT দিয়ে রিপ্লেস করে বেসিক্যালি আমরা সূত্রগুলো আনতে পারি, এই 3টা সূত্র। তো আমরা যদি কখনো মনে না থাকে তাহলে আমরা কখনো হতাশ হব না, আমরা এইভাবে নিয়ে আসার চেষ্টা করব। তো এর আগের ব্যাচে আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলছি ওইগুলো আমি জাস্ট এখানে একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো ছকটা কি, আমরা যখন আইসোথার্মাল প্রসেস নিয়ে আলোচনা করব তখন আমাদের তাপ ডিকিউ ইকুয়াল কি DW। তো আমরা তাপ ডিকিউ এর মান আমরা এগুলা লিখতে পারি। একটা হলো NRT ln V2 বাই V1, NRT ln P1 বাই P2, PV ln V2 বাই V1। আর আইসোথার্মালের টি কনস্ট্যান্ট, তাই আমরা অন্তস্থ শক্তি 0, অন্তস্থ শক্তির পরিবর্তন 0। আর কিউ ইকুয়াল তো আমরা জানি DW, যেহেতু অন্তস্থ শক্তির পরিবর্তন 0, যেহেতু আমরা জানি DQ ইকুয়াল DU প্লাস DW। এখানে আপনার হলো ইউ যেহেতু 0 আইসোথার্মাল প্রসেসে, তাই আমরা এটা লিখতে পারি। আবার সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কি জানি কিউ ইকুয়াল 0 হয়, আর আমরা ইউ ইকুয়াল কি লিখি NCV DT। এটাকে আমরা আবার লিখতে পারি F/2 NRT। আর ডাব্লিউ ইকুয়াল কি জানি, ডাব্লিউ ইকুয়াল DW ইকুয়াল -DQ। আর DQ ইকুয়াল আমরা কি পেলাম NRT PV NCV DT। তো আমরা ডাব্লিউ ইকুয়াল লিখতে পারি মাইনাস, যেহেতু মাইনাস NCV DT, বা লিখতে পারি -F/2 NRT। আবার আইসোবারিক প্রসেসে আমরা তাপ লিখতে পারি NCP DT। আবার অভ্যন্তরীণ শক্তি লিখতে পারি NCV DT। আর কাজ লিখতে পারি PV2 বাই -V1। তো আমরা এগুলো সূত্র আমাদের সবারই জানা বেসিক্যালি। তো আমি এখানে একটা ছকে দেখাইছি, তো আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা লিখে নিতে পারেন আপনাদের খাতায়। তো আমরা নেক্সট স্লাইডে যাই, ইম্পর্টেন্ট স্লাইড, নেক্সট স্লাইডটা আমাদের। তো আজকে আমি বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কথা বলবো এই পুরো ক্লাস জুড়ে, ওটা হলো আপনার সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেসের জন্য আমাদের এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। তো এই স্লাইডটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা সাইক্লিক প্রসেসে আমাদের সাধারণত ওয়ার্ক ডান বাই গ্যাস বা ওয়ার্ক ডান অন দ্য গ্যাস এগুলাই বের করতে বলে। তো আমরা কাজ একটা গ্রাফ থেকে, পিভি গ্রাফ থেকে কাজ কীভাবে বের করব, বা ওই গ্রাফটার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কীভাবে বের করব, ওইটা নিয়ে এই মানে বেসিক আলোচনা এই স্লাইডে। তো এখানে দেখেন, এখানে প্রথমে আমি টাইটেল দিয়েছি সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের এখানে ইউএফ মানে ফাইনাল অভ্যন্তরীণ শক্তি ইকুয়াল ইনিশিয়াল অভ্যন্তরীণ শক্তি। কী হবে এটা, তো এখানে দেখেন একটা পিভি মনে করেন
পিভি একটা ডায়াগ্রাম। তো এখান থেকে আমরা একটা প্রসেসে গেলাম। তো প্রসেসটা আমাদের মনে করেন ইনিশিয়াল এইখান থেকে শুরু হলো প্রসেসটা। তো এই গোটা পথটা ঘুরে যেহেতু সাইকেলে গিয়ে চক্রটা তো চক্রটা পূর্ণ করে আবার এখানে আসে, এই বিন্দুটাতে আসে পৌঁছালো অ্যাপ বিন্দুটাতে। তো এখানে আমরা ইউ যদি লিখি, আই ইনিশিয়াল ইউ, প্রথমে শুরুতেই অভ্যন্তরীণ শক্তি যেটা আসছিল, তো আবার আসে তো ওই বিন্দুটাতেই এখানে পৌঁছেছে। তো তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা কি জানি অভ্যন্তরীণ শক্তি পাথ ডিপেন্ডেন্ট না, বিন্দু ডিপেন্ডেন্ট। তো যেহেতু আই বিন্দু আর এফ বিন্দু একটা বিন্দুই সাইক্লিক প্রসেসে, তাই আমরা কি লিখতে পারি, ইউ আই ইকুয়াল ইউ এফ। কী বললাম আমি, অভ্যন্তরীণ শক্তি পাথ ডিপেন্ডেন্ট না, বিন্দু ডিপেন্ডেন্ট। তো আই বিন্দু মানে ইনিশিয়াল বিন্দু আর ফাইনাল বিন্দু যদি একটাই বিন্দু, তো ওই বিন্দুতে ইনিশিয়াল অভ্যন্তরীণ শক্তি ফাইনাল অভ্যন্তরীণ শক্তি একই হবে। আর তাহলে আমরা কী লিখতে পারবো, অভ্যন্তরীণ শক্তি আই ইনিশিয়াল ইকুয়াল অভ্যন্তরীণ শক্তি ফাইনাল। তো আমরা যদি এটা ডেল ইউ লিখি তাহলে আমরা কী পাবো, ডেল ইউ ইকুয়াল জিরো। তো আমি ওইটা লিখছি ডেল ইউ ইকুয়াল জিরো। তো আমাদের এই বেসিকটা কাজে লাগবে যখন আমরা সাইক্লিক প্রসেসের নিয়ে কাজ করব। তো আরেকটা কী জিনিস হলো, আরেকটা হলো এরিয়া ইনক্লোজড বাই দ্য ক্লোজড পাথ ইকুয়াল ওয়ার্ক ডান। তো এই যে এই পাথগুলা দ্বারা যারা আবদ্ধ যে ক্ষেত্রটা, ওইটার ক্ষেত্রফল ইকুয়ালে আমাদের আসবে ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান এখন মনে করেন একটা গ্রাফ হলো এরকম। তো পিভি এখানে আমাদের কিন্তু এক্স অক্ষ ইকুয়াল থাকতে হবে ভি, আর ওয়াই অক্ষে থাকতে হবে কিন্তু পি। আবার কখনো যদি আমাদের ওয়াই অক্ষে ভি দিয়ে দেয়, এক্স অক্ষে পি দিয়ে দেয়, দেন আমাদেরকে কী করতে হবে, আমাদের হয়তো বা ওয়াই অক্ষ বরাবর উল্টায় নিয়ে এই বরাবর ক্ষেত্রফলটা বের করতে হবে, নয়তো আমাদের গ্রাফটাকে কনভার্ট করে নিতে হবে পিভি এই ধরনের না, তাহলে আমরা ওই ক্ষেত্রফল দ্বারা ওয়ার্ক ডান পাবো। কেন, কারণ আমরা কি জানি ক্ষেত্রফল, আমরা কি জানি ইন্টিগ্রেশন করে আমরা ক্ষেত্রফল পাই। তো আমাদের এখানে এক্স অক্ষ বরাবর, তো আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর মনে করেন পি আর এক্স অক্ষ বরাবর ভি, তার ডিএক্স। তো আমরা ডিএক্সের সাপেক্ষে যে ক্ষেত্রফলটা পাবো ওই ক্ষেত্রফলটাই আমাদের ওয়ার্ক ডান হবে। তো তাই আমাদেরকে ওয়ার্ক ডান কখনো গ্রাফটা যদি উল্টায় দেওয়া থাকে, তো আমাদেরকে পি ভি এর গ্রাফে নিয়ে আসতে হবে কনভার্ট করে। তো এখানে আমাদের এখন সাইক্লিক প্রসেস নিয়ে কিছু কথা আছে। সাইক্লিক প্রসেস নিয়ে কি, প্রথম কথা হলো ওই পাথটা যদি, ওই চক্রটা সাইক্লিক প্রসেসটা যদি আপনার হলো ক্লকওয়াইজ রোটেট করে, মনে করেন এখানে দেখেন, এখান থেকে যদি শুরু হয় দেখেন এটা কিন্তু ক্লকওয়াইজ রোটেট করতেছে গ্যাসীয় সিস্টেমটা। এখান থেকে প্রথমে এইখানে এসে দেখেন এটা কিন্তু একটা ক্লকওয়াইজ রোটেশন। তো যখন ক্লকওয়াইজ রোটেশন করবে একটা গ্যাস তার সিস্টেমে, তখন এর দ্বারা যে আমরা কৃতকাজ, এর ক্ষেত্রফলটা যেটা পাবো ওটার দ্বারা যে কৃতকাজটা ডাব্লু বাই দ্য গ্যাস, ওই গ্যাসের দ্বারা আমরা কৃতকাজ পাবো হচ্ছে পজিটিভ। আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে ওই পাথটা বা ওই চক্রটা গ্যাসীয় সিস্টেমের, তখন আমরা যে ওয়ার্ক পাবো, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওটা আমাদের হলো নেগেটিভ। তো এখানে একটা কথা আছে, বাই দ্য গ্যাস মানে হলো গ্যাস দ্বারা হচ্ছে পরিবেশের উপর, বাই দ্য গ্যাস পাবো আমরা যদি পাই কোনো সিস্টেমে বাই দ্য গ্যাস যদি পজিটিভ পাই, তো অন দ্য গ্যাস পাবো ওটার বাই দ্য গ্যাসের নেগেটিভ। কারণ এটা বোঝা যাচ্ছে যে পরিবেশের উপর যদি পজিটিভ আর এক্স পরিমাণ কাজ করে, তো আমার সিস্টেমের উপর তাহলে পরিবেশ কত কাজ করতেছে, -x। তো এটা আমাদের বোঝা যাচ্ছে একটা অপরটা বিপরীত যেহেতু। তো একটা হলো পরিবেশের উপর গ্যাস দ্বারা কাজ, আর একটা হলো পরিবেশ গ্যাসের উপর যে কাজ করে। তো পরিবেশের উপর গ্যাস যদি x পরিমাণ কাজ করে, তো ওই সিস্টেমে তাহলে পরিবেশ গ্যাসের উপর কত কাজ করবে, -x পরিমাণ। তো এখানে দেখেন এটা আমরা কিন্তু বাই দ্য গ্যাসের ক্ষেত্রে বলতেছি, যদি চক্রটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হয় আপনার ওয়ার্ক হয় পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে তাহলে হচ্ছে ওয়ার্ক হয় নেগেটিভ। তো এটা কিভাবে হচ্ছে, তো আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, তো আমি শুধু এই গ্রাফটা বুঝাবো যে এখানে ক্লকওয়াইজ ঘুরলে কেন পজিটিভ হয়, ওটা আমি জাস্ট বুঝাবো, তাহলে এটা আপনারা নিচে থেকে বুঝতে পারবেন। তো এখানে দেখেন, এখানে একটা গ্রাফ মনে করেন এই ধরনের, ওটা মনে করেন ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এটা মনে করেন পিভি। তো আমরা কি জানি, আমরা জানি হলো আপনার ডাব্লু ইকুয়াল জানি পিডিভি। তো এখানে এটা মনে করেন V1 আর এটা মনে করেন V2। তো V1
ছোট V2 থেকে, হয় কি না? তো আমরা যদি এইখানে দেখেন, আমরা যদি এই যে এই পাথটা শুধু এটা মনে করেন এ বি সি ডি এ, তো এইখানে দেখেন আমরা যদি কাজ হিসাব করি, তো এখানে ডাব্লু এ বি যদি বের করি, তো ডাব্লু এ বিতে দেখেন এ থেকে বিতে যাচ্ছে, তো ডাব্লু এ বিতে আমাদের আমরা কি জানি, আমরা জানি হলো আপনার পি ডিভি। তো এখানে দেখেন, এখানে হলো আপনার হলো পি ডিভি মানে হলো V2 মাইনাস V1। তো V2 কি, যে এ থেকে চক্রটা শুরু হয়েছে, তো এতে যে ভি ওটা আমাদের হবে V1, আর বিতে যে ভি ওটা আমাদের হবে V2। তো এখানে আমরা বলতে পারবো পি V1 মাইনাস V2। তো এখানে আমাদের দেখেন V1 এর মানটা কিন্তু ছোট V2 থেকে, তো এখানে একটা কী মান পাবো, এখানে আমরা একটা নেগেটিভ মান পাবো, এখানে আমরা একটা নেগেটিভ মান পাবো, নেগেটিভ এক্স মনে করেন। বি এ পথের জন্য ডাব্লু পাবো আমরা মাইনাস এক্স। কেন মাইনাস পাবো, কারণ এখানে দেখেন আয়তনটা কমছে, আমরা কম্প্রেস করছি গ্যাসটাকে, তো আয়তন যেহেতু কমছে তাই আমাদের এখানে কাজটা কিন্তু এ বি পথে কিন্তু কাজটা নেগেটিভ হবে। তো এখানে দেখেন, এখানে যদি P1 হয় আর এখানে যদি P2, তো এখানে দেখেন ডাব্লু বিসি কিন্তু শূন্য, কেন, এটা হচ্ছে সম আয়তন। আর ডাব্লু ডিএ, সরি এটা এবার হবে ডাব্লু ডিএ ইকুয়ালও কিন্তু শূন্য। আর আমাদের তাহলে এখানে কী থাকতেছে, ডাব্লু সিডি। তো ডাব্লু সিডি যদি আমরা বের করি, ডাব্লু সিডি দেখেন আয়তন কিন্তু বৃদ্ধি পাইছে। তো আয়তন যেহেতু বৃদ্ধি পাইছে তাই আমাদের এখানে এই কাজটা কী হবে, পজিটিভ হবে। তো এই কাজটা মনে করেন প্লাস ওয়াই। তো এখানে যখন আমরা মোট কাজটা হিসাব করব, তখন আমরা ডাব্লু এ বি, ডাব্লু বিসি, ডাব্লু সিডি আর ডাব্লু ডিএ বের করব। তো আমাদের তার মধ্যে এখানে হলো আপনার ডাব্লু বিসি আর ডাব্লু ডিএ যেহেতু সম আয়তন তাই এই দুটো জিরো, তাহলে আমাদের শুধু হচ্ছে ডাব্লু এ বি প্লাস ডাব্লু বিসি। তো এখানে দেখেন ডাব্লু এ বি হলো আমাদের মাইনাস এক্স আর ডাব্লু বিসি হলো আমাদের ওয়াই। তো এইখানে দেখেন এখন ডাব্লু এক্সটা বড় হবে না ডাব্লু ওয়াইটা বড় হবে, এটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন আমাদের P1 আমাদের কত, P1 P2 থেকে ছোট। তো এখানে যখন আমরা P1 দ্বারা গুণ করব, তো P1 দ্বারা যখন এখানে আমাদের P1 হবে, তো আমাদের P1টা কত, P1টা হলো P2 থেকে ছোট। আর এখানে যখন আমরা P2 পাবো, তখন আমাদের P2টা কত হবে, P2টা হবে আমাদের বড়। তো P2 প্লাস P2 বড় আর মাইনাস P1 ছোট, তাহলে এটা আমরা কত পাবো, প্লাস পাবো। তাই আমাদের যখন একটা গ্যাস হলো আপনার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তখন আমাদের কাজ হয়ে গেলে আপনার পজিটিভ ওই চক্রটা দ্বারা। এখান থেকে যদি আমরা এই এত কিছু না বুঝি, আমরা যদি এটা বোঝার চেষ্টা করি যে আমরা কি জানি, আমরা জানি হইল ওয়ার্ক ডান হচ্ছে এই গ্রাফটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো আমরা যদি প্রথমে মনে করেন এই যে এ বি পার্টটা নিই, এ বি, তো আমরা মনে করেন এ বি পাত এটুকু, এটা এ থেকে বি, তো এটা দ্বারা কৃত কাজ কত হবে, এটা দ্বারা কৃত কাজ হবে আপনার এইটুকু। আর আপনার হলো এটা আপনার হচ্ছে এইদিকে যাচ্ছে, তো এটা দ্বারা কৃত কাজ এইটুক। আর যখন আমরা এখানে আমাদের সিডি পথে যাইতে যে কৃত কাজটা হবে ওটা যদি আমরা বের করি, ওটা দ্বারা কৃত কাজ হবে এই যে এইটুক। তো দেখেন সিডির জন্য আমরা যে ক্ষেত্রফলটা পাচ্ছি ডাব্লু সিডি, ওটা আমাদের বড়, তো এটা আমাদের প্লাস, এটা আমাদের মাইনাস। তো এই যে ডাব্লু এ বি, তো এখানে দেখেন এ বির ক্ষেত্রফলটা ছোটো আর সিডির ক্ষেত্রফলটা বড়, তাই আমাদের মোট যে কৃত কাজটা আসবে ওটা আমাদের পজিটিভ আসবে। তো আমরা এভাবে আমরা এটা আমাদের এত কিছু বোঝার প্রয়োজন নেই, আমরা জাস্ট মনে রাখবো যে যদি আমরা সাইক্লিক প্রসেসটা যদি আপনার হলো ঘড়ির কাঁটার কী হয়, ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে আমাদের কৃত কাজ হবে পজিটিভ, আর ঘড়ির কাঁটার নেগেটিভ হলে বিপরীতে হলে আমাদের কৃত কাজ হবে নেগেটিভ। তো আমরা এই দুইটা জিনিস মনে রাখবো সাইক্লিক প্রসেসের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে। আর আমাদের সাইক্লিক প্রসেসের যদি ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বের করতে চাই, তাহলে আমাদেরকে উপরে থাকবে ওয়ার্ক ডান পার সাইকেল, এই সাইকেলে আমাদের কি পরিমাণ কাজ করছে এই সাইকেলটা, এখান থেকে আমরা ডাব্লু বের করব ওই চক্রটার জন্য, মানে এরিয়া ক্ষেত্রফল বের করব। আর আমরা নিচে দিব কি নিট হিট সাপ্লাইড পার সাইকেল, মানে আমাদের কত পরিমাণ তাপ দিতে হয়েছে। তো আমরা কি জানি,
আমরা কর্মদক্ষতা ইকুয়াল জানি আউটপুট বাই ইনপুট। এখানে ইনপুট কি, এটা হলো আউট, এটা হলো ইন। তো ইনপুট হলো আমরা কত পরিমাণ তাপ দিছি, আর আউটপুট হলো ওই তাপটা দিয়ে আমরা কী নিচ্ছি, একটা কাজ নিচ্ছি বাই কাজ। তো ওইটা জাস্ট এখানে আমি থার্মোডাইনামিক্সের ভাষায় লিখছি। উপরে কি ওয়ার্ক ডান পার সাইকেল, আর নিচে হলো নিট হিট সাপ্লাইড পার সাইকেল। তো এটাকে আমরা 100 দ্বারা গুণ করি। তো এর মাধ্যমে আমাদের বেসিক আলোচনা শেষ হইল। আপনার হইলো এরপরে আমরা প্রশ্ন সমাধান করাকালীন যদি কোনো কিছু বেসিক আমাদের মিসিং হয়ে থাকে আমি ওইগুলা বলার চেষ্টা করব। তো আমরা নেক্সট প্রথম প্রশ্ন শুরু করি। এখানে প্রশ্নে আমাদের কি বলছে, এখানে একটা গ্রাফ দেওয়া আছে। আমি আগেই বলছি যে আজকে আমি শুধু গ্রাফ রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো সাধারণত আমাদের বইয়ে অত ভালো করে ব্যাখ্যা করা নাই, তাই আমি এই গ্রাফ নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমাদের বলছে যে একটি সিস্টেমে এ থেকে এফে আই থেকে এফে এফ পথে যায়, তখন এটি 50 ক্যালোরি তাপ গ্রহণ করে এবং 20 ক্যালোরি কাজ করে। তো আমরা যদি ডাব্লু, এখানে বলছে আমাদের কাজ করে WIAF পথে কাজ করে হলো 20 ক্যালোরি, আর তাপ দেয় তাপ গ্রহণ করে, আমাদের এই বস্তুটা তাপ গ্রহণ করে, গেইন করে। আমি আগে বলছি গেইন করলে হলো পজিটিভ। তো এখানে 50 ক্যালোরি আমাদের বলা আছে WAIF আর WIAF। তো আমরা যদি তারপর প্রশ্নটা পড়ি, এখানে বলছে IBF পথে যদি এত ক্যালোরি তাপ গ্রহণ করে। এখানে আমি IBF পথে তাপ গ্রহণ করছে, গেইন করছে আবার। তো আবার আমরা লিখতে পারি QIBF ইকুয়াল হলো 36 ক্যালোরি। তাহলে আমাদের বলছে IBF পথে কাজ কত, তো WIBF আমাদেরকে বের করতে বলছে। তো প্রশ্নটা আমরা সবাই বুঝতে পারছি হয়তো। তো এখানে দুইটা পথে গেছে এফে, আই থেকে এফে, একটা হলো IBF, একটা IAF। তো যখন IAF পথে যায় তখন আমাদেরকে 50 ক্যালোরি তাপ দিতে হয়, যার ফলে আমি 20 ক্যালোরি কাজ পাই। আর যখন আমরা IBF এর দিয়ে যাব তখন আমরা যদি 36 ক্যালোরি তাপ দিই তো আমরা কত কাজ পাবো, ওটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জাস্ট থার্মোডাইনামিক্সের যদি ফার্স্ট ল অ্যাপ্লাই করি, তো আমরা কি জানি আমরা যদি IAF পথটাতে অ্যাপ্লাই করি, QIF ইকুয়াল ডেল UIF। তো IF কেন আমরা কেনটা ইনক্লুড করলাম না, কারণ আমরা জানি অন্তঃস্থ শক্তি পাথ ডিপেন্ডেন্ট না, বিন্দু ডিপেন্ডেন্ট। তো এখানে দেখেন আই বিন্দু থেকে এফ বিন্দুতে গেছে, তো আমরা ডেল UIF লিখতে পারি। এখানে আমাদের পথে গেছে না বি পথে গেছে, ডাজন্ট ম্যাটার, আমাদের জাস্ট বিন্দু ফার্স্ট ইনিশিয়াল বিন্দু ফাইনাল বিন্দুর উপরে অন্তঃস্থ শক্তিটা নির্ভর করে। তো এটা ইকুয়াল আমরা লিখতে পারি প্লাস DWIAF। তো আমরা যদি এখানে আমাদের দেওয়া আছে 50 এটার মান, আর ডেল UIF আমাদের জানা নাই, ওটা আমাদেরকে এখানে বের করতে হবে কেন, আমাদের এরপরে আমাদের এটা কাজে লাগবে। তো আমরা UIF ইকুয়াল পাইলাম 30 ক্যালোরি। তো আমাদেরকে আমরা এটা পাইলাম আই থেকে এফে যাইতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়েছে আপনার হলো 30 ক্যালোরি। তো আমরা এখন যদি IBF এর জন্য সূত্রটা অ্যাপ্লাই করি, IBF ইকুয়াল এখানেও যদি আই থেকে এফে গেছে, তো আমাদের যেহেতু পাথ ডিপেন্ডেন্ট না বিন্দু ডিপেন্ডেন্ট, তো DW ইকুয়াল IBF। তো এটা আমাদেরকে বের করতে হবে। এটার মানে আমাদের দেওয়া আছে কত 36, আর এটা আমরা আগে পাইলাম এর আগের 30 এই পথটা ব্যবহার করে। তো আমরা কত পাচ্ছি WIBF ইকুয়াল 6 ক্যালোরি। তো এই বস্তুটা যখন আমাদের এই সিস্টেমটা IBF পথে গমন করবে তখন পরিবেশের উপর 6 ক্যালোরি কাজ করবে। তো আমাদের প্রথম প্রশ্ন, আমি আগে বলছি যে আমাদের প্রশ্নের ডিফিকাল্টি লেভেল যতই আমরা সামনে আগাবো ততই বাড়তে থাকবে। শুরুতে আমি একদম সিম্পল একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো শেষের প্রশ্নটা সবচেয়ে মনে করেন একটু কঠিন হবে। তো শুরু করি তার নেক্সট প্রশ্ন। এটা একটু ট্রিকি প্রশ্ন, খুব সহজ প্রশ্ন কিন্তু একটা ট্রিক্স আছে প্রশ্নটাতে। এখানে কি বলছে দেখেন, এ থার্মোডাইনামিক সিস্টেম আন্ডারগোস সাইক্লিক প্রসেস ABCDA as shown in figure, the work done by the system is। তো এখানে বলছে একটা থার্মোডাইনামিক সিস্টেম একটা সাইক্লিক প্রসেসে যায়, যে সাইক্লিক প্রসেসটা আমাদের ফিগারে দেখানো আছে ABCDA। তো এই প্রসেসে যায়, এখানে আমাদের ফিগারে দেওয়া আছে দেখেন। তো এই সিস্টেম দ্বারা কৃত কাজ
বাই দ্য সিস্টেম দ্বারা কৃত কাজ কত, এটা আমাদেরকে বের করতে বলছে। এখানে 4টা অপশন দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা ডাব্লু বের করার চেষ্টা করব, ক্ষেত্রফল এরিয়া বের করে। তো এরিয়া বের করে আমরা বের করার চেষ্টা করব। তো আমরা যদি এখানে অত কিছু না করি, এখানে যদি আমরা লক্ষ্য করি একটু, তো এখানে দেখেন, এখানে আমাদের এই প্রসেসটা, এই এ ও বি, এই চক্রটা কীভাবে করতেছে, এই চক্রটা কাজ করতেছে আমাদের ঘড়ির কাঁটার দিকে। তো আমরা কি জানি, ঘড়ির কাঁটার দিকে কাজ হলো পজিটিভ, আর উপরাটা আমাদের কাজ করতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর আমরা কি জানি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ডাব্লু ইকুয়াল নেগেটিভ। তো আমরা এখানে দেখি আমাদের ত্রিভুজের, দেখেন এগুলা কিন্তু সমান। এখানে দেখেন, এখানে পার্থক্য হইল পি, এখানে পার্থক্য পি, এখানেও পার্থক্য ভি, মানে আমাদের এখানে বাহুগুলার দৈর্ঘ্য সমান। তো আমরা যেহেতু দেখতেছি যে নিচের ডাব্লু এ ও ডি হচ্ছে আমাদের পজিটিভ, আর ডাব্লু ও বি সি আমাদের নেগেটিভ, আর দুইটা আমাদের সমান, তাই আমাদের এই প্রসেসটা দ্বারা কৃত কাজ হলো 0। তো এটার উত্তর হলো 0। তো আমাদের অত কিছু হিসাব করতে হবে না, আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে পার্থক্য বাহুগুলো সমান, আর আমাদের এখানে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে প্রসেসটা করতেছে, মুভ করতেছে, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করতেছে। তো পরস্পর একটা পজিটিভ হলে একটা আমাদের নেগেটিভ হয়ে যাবে, দেন আমাদের ওয়ার্ক ডান আসবে 0। তো এটা আমাদের উত্তর হলো ডি 0। তো এটা ছিল আমাদের নেক্সট 2 নম্বর প্রশ্ন। আমি আগে বলছি যে প্রশ্ন আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেলটা বাড়বে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে বলছি একটি গ্যাসকে কম্প্রেসড মানে সংকুচিত করে আয়তন 2 মিটার কিউব থেকে 1 মিটার কিউবে নেওয়া হলো, যখন তার ধ্রুব চাপ 100 নিউটন মিটার পার স্কয়ার। তারপর তার আয়তন ধ্রুব রেখে এর উপর 150 জুল তাপ প্রদান করা হলে এর অভ্যন্তরীণ শক্তির কী ধরনের পরিবর্তন হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের প্রথমে বলছে এক গ্যাসটাকে 2 মিটার কিউব থেকে 1 মিটার কিউবে কম্প্রেসড করা হয়েছে ধ্রুব চাপে। তো চাপ ধ্রুব থাকলে আমরা ডাব্লু ইকুয়াল কী জানি, ডাব্লু ইকুয়াল জানি পি V2 মাইনাস V1। তো আমাদের এখানে পি আছে 100, আর V2 আছে 1, আর V1 আছে 2। তো আমরা এটা পাচ্ছি মাইনাস 100 জুল। আর আমাদের ডিকিউ দেওয়া হয়েছে কত, 150 জুল তাপ প্রদান করা হয়েছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বের করতে বলছে। আমরা জাস্ট থার্মোডাইনামিক্সের বেসিক ফার্স্ট ল অ্যাপ্লাই করব, ডিকিউ ইকুয়াল ডিডাব্লিউ প্লাস ডিইউ। তো ডিইউ আমাদেরকে বের করতে বলছে, ডিডাব্লিউর মান জানা, ডিকিউর মান জানা। তো ডিইউ ইকুয়াল আমাদের আসতেছে 150 প্লাস 100, তাহলে আমাদের উত্তর হলো 250 জুল। তো আমাদের এটা উত্তর হলো 250 জুল। তো খুব সহজ একটা প্রশ্ন ছিল এটা। তো আমরা নেক্সট প্রশ্নে মুভ করি। তো এই প্রশ্নটা আমাদের একটু ডিফিকাল্ট হতে যাচ্ছে। কেন ডিফিকাল্ট, আপনারা নিজে আগে ট্রাই করুন প্রশ্নটা পোস্ট করে। তো প্রশ্নটাতে কী বলছে, একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামে এন মোল মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস আছে, মনোঅ্যাটমিক অ্যান্ড আদর্শ গ্যাস এন মোল। তো এই চক্রটা যে এ বি সি ডি যে চক্রটা, এই চক্রটা কর্মদক্ষতা কত, এটা আমাদেরকে বের করতে বলছে। তো এটা চক্রটার কর্মদক্ষতা বের করতে বলছে। তো আমরা কর্মদক্ষতা এটা ইকুয়াল কী লিখলাম, এটা ইকুয়াল আমরা পার সাইকেলে আউটপুট, মানে পার সাইকেলে কত কাজ পাইছি, আর আমরা পূর্ণ সাইকেলে কত তাপ দেওয়া হয়েছে ইনপুট ইনটু 100। তো এটাই তো আমরা কর্মদক্ষতা শিখলাম। শুরুতে আমি যে কর্মদক্ষতার সূত্রটা বললাম, এই যে এখানে যে কর্মদক্ষতা ইকুয়াল আমি বললাম, ইফিসিয়েন্সি ইকুয়াল বললাম ওয়ার্ক ডান বাই পার সাইকেল বাই নিড হিট সাপ্লাইড পার সাইকেল ইন্টু 100। তো এই বেসিক্যালি আমাদেরকে ওয়ার্ক ডান, ওই চক্রটা দ্বারা ওয়ার্ক ডান বের করতে হবে, আর ওই চক্রটাতে আমরা কত কী পরিমাণ তাপ দেওয়া লাগছে ওটা বের করে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। তো আমরা যদি শুরুতে এখানে গ্রাফটা লক্ষ্য করি, তো এখানে ওয়ার্ক ডান বেসিক্যালি আমাদের এডি পথে একটা ওয়ার্ক ডান হবে, আর বিসি পথে একটা ওয়ার্ক ডান হবে, যেহেতু এগুলো সমচাপীয়, আর এবি ডিসি এগুলো সম আয়তন, তাই এগুলোতে ওয়ার্ক ডান হবে না। তো ওয়ার্ক ডান ইকুয়াল আমরা কী জানি, ওয়ার্ক ডান হলো আবদ্ধ ক্ষেত্রফল। তো এখানে আবদ্ধ ক্ষেত্রফল এটা একটা আয়তাকার প্রসেস। তো এখানে আয়তাকার প্রসেসে এবি, আমরা যদি এই এবির দৈর্ঘ্য বের করতে চাই, তো এবি ইকুয়াল কত, এবি ইকুয়াল আমাদের হলো 2P0 মাইনাস P0 ইকুয়াল আমাদের P0। আর আমরা যদি এডির দৈর্ঘ্য বের করতে চাই, তো এডির দৈর্ঘ্য 2V0 মাইনাস V0 ইকুয়াল V0। তো ক্ষেত্রফল ইকুয়াল কী জানি আমরা, আয়তর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমিগুণের মানে দৈর্ঘ্য গুণের প্রস্থ। তো আমাদের ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়াল এই ক্ষেত্রফল আসবে হচ্ছে P0 V0।
তো আমরা ডাব্লু পাই গেলাম। আমাদের আর একটা কী দরকার, আমাদের কিউ দরকার, কী পরিমাণ কাজ হয়েছে ওইটা আমরা পাই গেছি পি নট ভি নট। তো আমাদের এখন প্রয়োজন হলো আমাদের কী পরিমাণ তাপ দেওয়া লাগছে এই প্রসেসে। তো আমরা আগে লক্ষ্য করি যে কোন কোন প্রসেসে আমাদের তাপ দেওয়া লাগছে। তো আমরা এ থেকে বিতে যাওয়ার জন্য আমাদের তাপ দেওয়া লাগছে, যেহেতু আমরা এখানে আপনার হইলো চাপটা বৃদ্ধি করছি। তো চাপটা বৃদ্ধি করার জন্য আমাদের এখানে তাপ দেওয়া লাগছে। আর আমাদের আবার বিসি পথে যাওয়ার সময় যেহেতু আমরা আয়তনটা বাড়াইছি, তো আমাদের এখানে তাপ দেওয়া লাগছে। তো আমাদের এবি পথে একটা তাপ দেওয়া লাগছে, আর আমাদের তাপ দেওয়া লাগছে কিউ বিসি পথে। আর আমাদের সিডি পথে তাপ দেওয়া লাগেনি, সিডি পথে তাপ রিলিজ হবে কারণ আমাদের এখানে পি হ্রাস পাইছে। আবার ডিএ পথেও তাপ বের হবে, তো ডিএ পথে যদি আয়তন হ্রাস পাইছে তাই তাপ বের হবে। তো আমাদের তো এখানে ইনপুটের ক্ষেত্রে আমরা পার সাইকেলে কী পরিমাণ তাপ দিছি ওটা তো আমাদের প্রয়োজন, কর্মদক্ষতা বের করার জন্য কী পরিমাণ বের হয়েছে ওটা তো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখানে জাস্ট কিউ এবি পথে আমরা কী পরিমাণ তাপ দিছি আর কিউ বিসি পথে আমাদের কী পরিমাণ তাপ দেওয়া লাগছে ওটা আমরা শুধু বের করব, জাস্ট তাতে এনাফ। তো আমরা যদি এখানে লিখি, এখানে কি বলছে এন মল মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস বলছে কিন্তু। তো কিউ ইকুয়াল কিউ এবি প্লাস কিউ বিসি বের করতে বলছে। তো কিউ এবি দেখেন কিউ এবিতে আয়তন ধ্রুবক, তো আয়তন ধ্রুবক থাকলে আমরা জানি কিউ ইকুয়াল এন সিভি ডিটি। আর আমাদের যখন বিসি পথে দেখেন চাপ ধ্রুবক, তো চাপ ধ্রুবকের ক্ষেত্রে আমরা জানি এন সিপি ডিটি। তো এখানে আমরা যদি হিসাব করি, এখানে আমরা এন এর মান হলে এন মলেই তো বলা আছে এখানে। তো এখানে এন মল যেহেতু বলা আছে, তো এখানে আমরা এন সিভির মান আমরা লিখতে পারি। মনো অ্যাটমিকের ক্ষেত্রে আমরা কি জানি, সিভি ইকুয়াল আমরা জানি এফ বাই 2 × r। তো মনো অ্যাটমিক যেহেতু, তো মনো অ্যাটমিকের ক্ষেত্রে 3/2r ডিটি প্লাস এন সিপির ক্ষেত্রে আমরা জানি সিপি ইকুয়াল n + 2/r। তো এখানে n এর মান যদি 3 তাহলে 5/2r। তো আমরা এখানে লিখতে পারবো 5/2r ডিটি। তো আমরা এটা যদি হিসাব করি, এটা তো আমাদের প্রথম প্রসেসটা হলো আপনার হলো এবি প্রসেস। তো এবি প্রসেসে আমরা লিখতে পারি কি 3/2 nr। তো এবি প্রসেসে দেখেন এখানে আমরা এ বিন্দুতে যদি আমরা তাপ যদি টি নট ধরি, এ বিন্দুতে তাপ টি নট, তো আমরা কি লিখতে পারি পি নট ভি নট ইকুয়াল এন আর টি নট। আর আমরা তাহলে যেহেতু আমাদের তাহলে আমরা এখানে আমরা যদি বি বিন্দুতে অ্যাপ্লাই করি, তো বি বিন্দুতে তাহলে আমাদের এখানে যদি টি নট তাপ হয়, তো বি বিন্দুতে তাপ আমাদের কত হবে, তাপ আমাদের হবে আপনার হলো 2T নট। কেন 2T নট, কারণ এই পি নট ভি নট এর মানটা সবসময় এন আর টি নটটা আমাদের ধ্রুব থাকবে, কারণ আমাদের এই সূত্রটা সব বিন্দুতে অ্যাপ্লিকেবল। তো আমাদের প্রথম বিন্দুটাতে যদি পি নট ভি নট ইকুয়াল এন আর টি নট ধরে নিই যদি প্রথম বিন্দুতে তাপমাত্রা এ বিন্দুতে, তাহলে আমাদের বি বিন্দুতে তাপমাত্রা কত হবে, দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু চাপ দ্বিগুণ হয়েছে, আয়তন ধ্রুব আছে। তো ধ্রুব আয়তনে চাপ বাড়লে আমাদের কি জানি আমরা, চাপ সমানুপাতিক তাপমাত্রা। তো চাপ যদি দ্বিগুণ হয়েছে তাপমাত্রা দ্বিগুণ হবে। তো একইভাবে আমরা সি বিন্দুতে যদি বের করতে চাই, সি বিন্দুতে আমাদের তাপ হবে আপনার সি বিন্দুতে চাপও দ্বিগুণ হয়েছে, আয়তনও দ্বিগুণ হয়েছে, তাহলে আমাদের চাপ হবে 4T নট। তো আমরা এবি পথে অভ্যন্তরীণ শক্তি বের করতেছি। তো এবি পথে হচ্ছে ডিটি আমাদের 2T নট মাইনাস টি নট, আর আমাদের বিসি পথে 5/2 এন আর হলো 4T নট মাইনাস 2T নট। তো আমরা যদি হিসাব করি এটা, তাহলে আমরা পাবো 13/2 এন আর টি নট। তো আমাদের এটা আমরা পাইলাম কি পরিমাণ তাপ আমাদের দিতে হবে, তাপ আমরা পাইলাম 13/2 এন আর টি নট। আর আমাদের ডাব্লু ইকুয়াল পাইছিলাম জাস্ট ক্ষেত্রফল পি নট ভি নট। তো পি নট ভি নট ইকুয়াল আমরা লিখতে পারি এন আর টি নট। তো আমাদের ইফিসিয়েন্সি ইকুয়াল W/Q, তো আমাদের ইন্টু 100। তো ডাব্লু আমাদের হইল এন আর টি নট, আর আমাদের কিউ হইল 13/2 এন আর টি নট ইন্টু 100। তো আমাদের এন আর টি নট কাটা, তাহলে আমাদের উত্তর আসবে 15.4%।
তো এই চক্রটা যে আমরা দেখছি, এই চক্রটার ইফিসিয়েন্সি হলো 15.4%। তো এটা আমরা কীভাবে করলাম, আমরা প্রথমে ক্ষেত্রফল দিয়ে ডাব্লু বের করে নিলাম, তারপর আমরা লক্ষ্য করলাম কোন কোন পাথে হলো আপনার হলো তাপ দিতে হবে আমাদেরকে, এখানে এ বি আর বিসি পথে তাপ দিতে হবে। তারপর আমরা এ বি আর বিসি পথে কী পরিমাণ তাপ দিতে হবে সেটা বের করে নিলাম। এর জন্য আমরা এ বিন্দুতে একটা তাপমাত্রা ধরলাম টি নট। তো এটা এ বিন্দুতে যদি টি নট হয়, তাহলে বি বিন্দুতে যেহেতু চাপ দ্বিগুণ হয়েছে, আয়তন ধ্রুব আছে, তাই হলে আপনার তাপমাত্রাটা বি বিন্দুতে দ্বিগুণ হয়ে যাবে, 2 টি নট হয়ে যাবে। আর সি বিন্দুতে আমাদের তাপমাত্রা 4 টি নট হয়ে যাবে, কারণ চাপও দ্বিগুণ হয়েছে, আয়তনও দ্বিগুণ হয়েছে। আমরা কি জানি, তাপমাত্রার চাপ আর আয়তনের সমানুপাতিক, তো এখানে 4 টি নট হয়ে যাবে। দেন আমরা এবি পথে কিউ বের করলাম এন সি ভি ডিটি দিয়ে, আর ডিটির মান হলো আপনার 2 টি নট মাইনাস টি নট। আর বিসি পথে বের করলাম এন সিপি, যেহেতু স্থির চাপে তার টি নট ডিটি, তো ডিটি এখানে পাইলাম 4 টি নট মাইনাস 2 টি নট। তো আমরা এইভাবে জাস্ট ক্যালকুলেশন করলাম কিউ, আর আমরা ডাব্লিউ ক্যালকুলেশন করলাম, তারপর ডাব্লিউ বাই কিউ দিয়ে আমরা এর হচ্ছে কর্মদক্ষতা বের করলাম। তো এর মাধ্যমে আমাদের এই প্রশ্নটা শেষ হলো। আমি বলছি যে নেক্সট দুই একটা প্রশ্ন মনে হয় সিম্পল দিব, তারপর আবার আমি এই ধরনের একটা প্রশ্ন সমাধান করব। তো আমরা তারপর প্রশ্নে যাই। এই প্রশ্নটা খুব সিম্পল একটা প্রশ্ন। এখানে বলছে ডিউরিং অ্যান অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন, মানে একটা রুদ্ধতাপীয় সংকোচনের জন্য 830 জুল work done on 2 moles of diatomic ideal gases to reduce its volume of 50%, the change in its temperature nearly। তো আমাদের এখানে বলছি একটা মনে করেন গ্যাসকে আমরা সংকোচিত করছি, সংকোচিত করার ফলে গ্যাসটা দ্বারা এই গ্যাসটায় কাজ করছে অন দ্য গ্যাস বলছে, দেখেন ডান অন 2 মোল, মানে অন দ্য গ্যাস, ওই ডায়োঅ্যাটমিক গ্যাসটা হলো 2 মোল ডায়োঅ্যাটমিক গ্যাসটায় পরিবেশের উপর কাজ করছে 830 জুল। তাহলে আমাদেরকে বলছে যে এই কাজ করার ফলে তার হচ্ছে আয়তনটা 50% কমে গেছে। তাহলে আমাদের বলছে তাপমাত্রা কত হবে। তো আমরা কি জানি, আয়তন একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোনো একটা বস্তু যখন আয়তন আমরা কমাই তখন কি হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তো আমরা কি জানি, আমরা জানি হলো রুদ্ধতাপীয় প্রসেসে ডাব্লু ইকুয়াল জানি আমরা এন আর ডিটি গামা -1। তো আমাদের এখানে ডাব্লুর মান দেওয়া আছে 830 জুল, এনের মান দেওয়া আছে 2 মোল, আর এর মান দেওয়া আছে আপনার হলো 8.3। আর আমাদের ডায়োঅ্যাটমিক গ্যাস বলছে, ডায়োঅ্যাটমিক গ্যাসের জন্য গামার মান 1.4 -1 ইন্টু ডিটি। তো আমাদের এখানে জাস্ট ডিটিটা বের করতে বলছে, তো ডিটি ইকুয়াল আমরা পাই 40 কেলভিন। তো আমাদের এটা উত্তর হলো 40 কেলভিন। যেটা খুব সহজ প্রশ্ন ছিল। তো এখানে আমাদের ভলিউমটা যে 50% রিডিউস হয়েছে, এটা কোনো কাজে লাগলো না। আমাদের ভলিউমটা আমাদের যে 830 জুল যে কাজ করলো গ্যাসটা, তো এর ফলে যে কী ঘটনাটা ঘটলো, এর রেজাল্টেন্টটা কী হবে, ওটাই আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছে যে 50% ভলিউম হ্রাস পাবে, যেটা আমাদের প্রশ্নের জন্য কোনো দরকার নেই। আমরা জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করে ডিটির মানটা বের করতে পারি। তো ডিটি ইকুয়াল 40 কেলভিন। সরি, এখানে আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়েছিল, এটা হবে আপনার 20 কেলভিন। এটা ক্যালকুলেশন করে যদি আমরা দেখি, এটা আসবে 20 কেলভিন। তো আপনারা ক্যালকুলেশনটা চেক করে নিন, তো এটা উত্তর হবে 20 কেলভিন। তো নেক্সট প্রশ্নে যাই। তো এই প্রশ্নটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তো এই প্রশ্নটা আমাদের এখানে পিভি ডায়াগ্রামের যে সাইক্লিক চক্র সমাধানের এবিলিটি ইনক্রিজ করবে। তো এই গ্রাফটা আমি আগে বলছি যে আমি অঙ্কনে খুব দুর্বল, তো প্রথমে আঁকতে যাই একটু অন্যরকম করে ফেলানোর জন্য আমাদের এখানে গ্রাফটা নষ্ট হয়ে গেছে। তো আমরা নেক্সটে আবার নিচে আঁকছি। তো এখানে প্রশ্নটা আগে আমি পড়ে নিই। এখানে বলছে একটি নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাস, চিত্রে দেখানো এ বি সি এ। তো চিত্রে দেখাচ্ছেন, দেখেন চিত্র হচ্ছে এ বি সি এ সাইক্লিক প্রসেসে যায়। তো এই প্রসেসে যায়, তো পূর্ণ চক্রে এই গোটা চক্রটা গ্যাসের দ্বারা কৃত কাজ কত, যেখানে বিসি ইজ অ্যান আইসোথার্ম, মানে বিসি পদটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এইখানে আমাদের এই চক্রটা দিয়ে দ্বারা বেসিক্যালি আমাদের কৃত কাজ কত, ওটা গ্যাসটা দ্বারা কৃত কাজ কত, ওটা বের করতে বলছে, গ্যাস দ্বারা কৃত কাজ কত। তো এখানে দেখেন আমরা ক্ষেত্রফল দিয়ে যদি করতে যাই, আমরা কি জানি, গ্রাফের একটা ক্ষেত্রফলেই আমাদের হচ্ছে গ্যাস দ্বারা কৃত কাজ। তো এখানে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো না খুব সহজেই। কেন পারবো না? কারণ দেখেন এটা কিন্তু ত্রিভুজ না। ত্রিভুজ থাকলে আমরা ভূমি গুণ উচ্চতা দিয়ে করতাম, কিন্তু এখানে দেখেন একটা ত্রিভুজ না, একটা কার্ভ আছে। কার্ভটা হলো আয়তাকার অধিবৃত্ত। তো এখানে একটা আইসোথার্ম প্রসেস আছে, বিসি প্রসেসটা আইসোথার্ম। তো তাই আমরা এটা দিয়ে করতে পারবো না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের প্রত্যেকটা পাথে আলাদা আলাদা করে
কৃত কাজ বের করে দেখতে হবে। তো আমাদের এর জন্য দেখেন আমরা যদি এ বি পথটা খেয়াল করি, এ বি পথ ডাব্লু এ বি বের করি, তো এ বি পথটা একটা কিন্তু কোন প্রসেস যদি আমরা লক্ষ্য করি, এ বি পথটা কোন প্রসেস, এ বিতে চাপ কনস্ট্যান্ট। তো আমরা কি চাপ কনস্ট্যান্টে আমরা কি লিখতে পারি, আইসো বারিকের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইকুয়াল V2 মাইনাস V1। তো আমাদের এখানে পি আছে 200 কিলো পেস্কেল, তো আমরা কিলো পেস্কেলে লিখি। আর আমাদের V2 দেখেন, V2 কিন্তু বি বিন্দুতে, V2 এটা কিন্তু আমাদের দেয়া নাই। তো এখন আমরা কি করব, V2 আমাদের দেওয়া নেই, V1 আমাদের জানা, V1 আমাদের কত 2। তো আমরা V2 কী করতে পারি, দেখেন বিসি পথটা একটা কি সমষ্ণ প্রক্রিয়া। তো আমরা কি লিখতে পারি, পিসি ভিসি ইকুয়াল পিবি ভিবি। কেন, এটা একটা আইসোথার্ম প্রসেস। তো আমাদের পিসিতে দেখেন, পিসিতে 200 কিলো পেস্কেল, ভিসি আমাদের জানা নেই। আর সরি পিসি আমাদের 500 কিলো পেস্কেল, আর পিসিতে আমাদের জানা আয়তন হচ্ছে 2, 500 ইন্টু 2। পিবি আমাদের জানা 200, কিন্তু ভিভি আমাদের জানা নেই। তো আমাদের ভিভি যদি আমরা বের করি, ভিভি আমাদের আসবে হলো 5 মিটার কিউব। তো দেখেন বি বিন্দুতে আমরা V2 এটা 5 মিটার কিউব পাই গেলাম। তো আমরা প্রথমে এ বি পথে যদি বের করি, এ বি পথে আমরা বের করতেছি, এ বি পথে আমরা বের করলাম 200 কিলো পেস্কেল চাপ, আর V2 আমাদের হলো 5, আর V1 আমাদের হলো 2। তাহলে আমাদের আসছে যে 600 কিলো জুল, যেহেতু আমি কিলো পেস্কেলে রাখছিলাম। তো আমাদের WAB আসলো 600 কিলো পেস্কেল। এখন দেখেন WBC যদি আমরা বের করি, WBC আমাদের কি আইসোথার্ম প্রসেস। তো আইসোথার্ম প্রসেসে আমরা জানি W ইকুয়াল NRT লন V2 বাই V1। তো এখানে দেখেন আমাদের NRT কিন্তু টি এর মান কিন্তু আমাদের দেওয়া নেই, আমাদের এন এর মানও কিন্তু দেওয়া নেই। তো আমরা কি জানি PV ইকুয়াল NRT। তো আমরা যদি বি পথে বা সি বিন্দু যে কোনো একটার জন্য PV অ্যাপ্লাই করি, তো এখানে দেখেন এটা আমরা লিখতে পারি পিসি ভিসি বা বিসি ভিসি, মানে দুইটাতে যেটাতে চাপ নেব ওটাতে আয়তন নিতে হবে, তাহলে হবে। তো লন V2 বাই V1। তো আমাদের দেখেন পিসিতে আমরা নিচ্ছি, তো সিতে আমাদের চাপ হলো 500 কিলো পেস্কেল, কিলোতে নিচে কিলো জুলে আসবে উত্তর। তো আর আমাদের এখানে আয়তন হলো 2, আর লন V2 আমাদের V2 মানে আমরা কোথায় গেছি, আমরা বি থেকে সিতে গেছি। তো সি এতে আমাদের ভি হলো 2, আর বিতে ভি হলো 5। তো আমরা এটা যদি হিসাব করি, এটা আমরা পাচ্ছি মাইনাস 916.29 কিলো জুল। তো আমরা আর একটা পথ আমাদের আছে কি, ডাব্লু আমাদের আছে সিএ পথ। তো সিএ পথে দেখেন, সিএ পথে আয়তন কনস্ট্যান্ট। তো আয়তন কনস্ট্যান্ট হলে আমাদের আইসোকোরিক পথে ডাব্লু ইকুয়াল 0 জুল। তো আমরা এখন যদি কৃত কাজটা বের করতে চাই পূর্ণ চক্রে, তো আমরা ডাব্লু ইকুয়াল পাবো WAB প্লাস WBC প্লাস WCA। তো আমাদের WAB আসছিলো আমাদের 600, আর WBC আসছিলো মাইনাস 916.29, আর সি আসছিলো 0। তো আমরা এটা পাচ্ছি 300 মাইনাস 316.29 কিলো জুল। তো এখানে দেখেন, এখানে একটা আছে 300, তো নিয়ারলি উত্তর, তো নিয়ারলি উত্তর আমাদের 300 মাইনাস, তো সি উত্তর আমাদের। তো এখানে আমি বলি যে এখানে আমরা মাইনাস দিয়ে আসবে, এটা আগে কীভাবে ধারণা করতে পারি। এখানে দেখেন, আমি আপনাদেরকে আগেই বলছিলাম যদি চক্রটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পূর্ণ চক্রে কাজ আসবে পজিটিভ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত হয় তাহলে পূর্ণ চক্রে কাজ আসবে নেগেটিভ। তো এখানে দেখেন পূর্ণ চক্রেটা আপনাদের হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই এখানে এসে নেগেটিভ। তো এটা আমরা উত্তরটা আরেকটাভাবে আইডিয়া করতে পারি। তো আরেকটাভাবে কি, এত কিছু করা লাগবে না, যদি এমসিকিউতে আসে কীভাবে করব। তো এখানে দেখেন, এখানে আমাদের চক্রটা ছিল এই ধরনের, তো এইখানে এই ধরনের ছিল, এটা একটা পরাবৃত্তাকার ছিল। তো আমরা এটাকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, তো ত্রিভুজ কল্পনা করলে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি হাফ ইন্টু ভূমি। তো ভূমিতে কত আসছে আমাদের, ভূমি 5 মাইনাস 2 3, আর আমাদের উপরে কত এসেছিল, এখানে আমাদের উচ্চতা এসেছিল হচ্ছে, উচ্চতা হচ্ছে 300, উচ্চতা হলো আপনার 300, আর হলো আমাদের হলো ভূমি হচ্ছে 3। তো আমাদের এটা আসছে 900 কিলো জুল। তো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে, তাই হলো মাইনাস 900/2 মাইনাস 450 কিলো জুল। তো আমাদের কত আসলো, মাইনাস 450 কিলো জুল। তো এখানে তো মাইনাস 450 কিলো জুল না, কেন আমাদের মাইনাস 450 কিলো জুল আসলো, কারণ এটা একটা আয়তাকার অধিবৃত্ত, কিন্তু আমরা ধরছি একটা ত্রিভুজ, তাই আমাদের মাইনাস 450 আসলো। তো আয়তাকার অধিবৃত্তটার জন্য ক্ষেত্রফলটা
এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফলটা কি একটু বড় আসতেছে, যেহেতু আয়তাকার অধিবৃত্তটা একটু নিচের দিকে। তো এখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের উত্তরটা -450 জুলের কম আসবে, কারণ আমরা এটা যদিও আয়তাকার অধিবৃত্ত কিন্তু আমরা ধরছি ত্রিভুজ, তাই আমাদের এই মানটা 450 যে আমাদের আসছে ত্রিভুজ ধরে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর এটা 450-এর কম আসবে। তো এখানে দেখেন 450-এর কম একটা অপশনে আছে, সেটা হলো 300। তো আমাদের এটা উত্তর 300। তো আমরা এত কিছু না করে এইটা এজামশনটা করে নিয়ে এইটা সমাধান করতে পারি। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এজামশনগুলো আমাদের অনেক এফেক্টিভ হয়। তো এমসিকিউর ক্ষেত্রে, লিখিতর ক্ষেত্রে তো আমাদের কীভাবেই করতে হবে, যেহেতু এটা একটা আয়তাকার অধিবৃত্ত দেওয়া আছে। তো এটা ছিল একটা প্রশ্ন। তো এটা একটু ট্রিকি প্রশ্ন ছিল, এটা আমাদেরকে এই ধরনের সাইকেল রিং প্রসেস সমাধান করার এবিলিটি বৃদ্ধি ইনক্রিজ করবে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। এই প্রশ্নটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা ভালো করে পড়ি। তো প্রশ্নটাতে বলছে যে অ্যান আইডিয়াল গ্যাস আন্ডারগোস, মানে একটি আদর্শ গ্যাস undergoes 4 different processes from the same initial state. 4 processes are adiabatic, isothermal, isobaric and isochoric. Out of 1, 2, 3 and 4, which one is adiabatic? তো আমাদের এখানে একটা সেম ইনিশিয়াল পয়েন্ট থেকে একটা আইডিয়াল গ্যাস আমাদের 4টা ভিন্ন ভিন্ন প্রসেসে গিয়েছে। তো আমাদের প্রথম প্রসেসটা হচ্ছে, 1 নাম্বার প্রসেসটা হচ্ছে 4 প্রসেস। তো আমাদেরকে 1 নাম্বার একটা প্রসেস আছে, 2 নাম্বার একটা প্রসেস আছে, 3 নাম্বার একটা প্রসেস আছে, 4 নাম্বার একটা প্রসেস আছে। তো আমাদেরকে এখানে বলছে যে এই 1, 2, 3, 4-এর মধ্যে কোন প্রসেসটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, মানে অ্যাডিয়াব্যাটিক। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখেন একটা পিভি ডায়াগ্রাম আছে। তো এখানে একটা স্টেট থেকে সোজা নিচে চলে আসছে। তো 1 নাম্বার প্রসেসটা আমরা কী বলতে পারবো? এখানে দেখেন 1 নাম্বার প্রসেস হচ্ছে আয়তন হইল আপনার কনস্ট্যান্ট, তো ভি কনস্ট্যান্ট। তো ভি কনস্ট্যান্ট হলে আমরা কী বলতে পারি? আইসোকোরিক। তো আমাদের 1 নাম্বার প্রসেসটা আসতেছে কি? আইসোকোরিক, যেহেতু এই 1 নাম্বার প্রসেসে আমাদের আয়তন কনস্ট্যান্ট। আবার আমরা 4 নাম্বার প্রসেসটা যদি লক্ষ্য করি, তো 4 নাম্বার প্রসেসটা আমাদের আসতেছে, 4 নাম্বার প্রসেসে দেখেন কে কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তো পি যেহেতু কনস্ট্যান্ট, তো এটা আমরা পাই আইসোবারিক। চাপ কনস্ট্যান্ট বললে আমরা আইসোবারিক। আর আমাদের থাকতেছে 3 আর 2। ও 3 আর 2 এর মধ্যে আমাদের সাধারণত কনফিউশন হয়, এখানকার কোনটা আইসোথার্মাল আর কোনটা আইসোবারিক, এটা নিয়ে একটু কনফিউশন হয়। আমরা সবসময় মনে রাখবো স্লপ মানে ঢাল অফ অ্যাডিয়াব্যাটিক। অ্যাডিয়াব্যাটিকের ঢাল মানে সমষ্ণের ঢাল বড় হবে স্লপ কার থেকে? স্লপ অফ আইসোথার্মাল। মানে আইসোথার্মাল যে গ্রাফটা, ওইটার ঢাল অ্যাডিয়াব্যাটিকের থেকে কম হবে, অ্যাডিয়াব্যাটিকের ঢালটা সবসময় বড় হবে। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে যদি আমরা একটা স্পর্শক বরাবর, যদি বি রেখা বরাবর যদি একটা স্পর্শক টানি, তো এখানে দেখেন, এখানে ঢালটা যত আসতেছে, এটা আমরা জানি ঢাল টেন থিটা। তো এটা থিটার মানটা বড় আসতেছে 2 নাম্বারটার। তো এখানে আমাদের যেহেতু 2 নাম্বার গ্রাফটা, এখানে 2 নাম্বার গ্রাফটা হলো আমাদের এটা ঢাল একটু বড় আসবে। আমরা কি জানি যে রুদ্ধতাপের প্রক্রিয়া গ্রাফটা একটু আইসোথার্মালের থেকে বেশি খাড়া হয়। তো এখানে কি পরিমাণ খাড়া হয়? গামা গুণন খাড়া হয়, ঢালটা গামা গুণন বেশি হয়। তো তাই আমাদের এখানে দেখেন 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার যেটা, এটার ঢালটা যেহেতু একটু বড়, তো এই ঢালটা আমি আগে বলছি যে অ্যাডিয়াব্যাটিকের ঢালটা একটু বড় হবে, স্লোপটা বড় হবে আইসোথার্মালের থেকে। তো 3-এর যেহেতু ঢালটা একটু কম আসবে, তো 3 নাম্বারটা হলো আপনার আইসোথার্মাল, আর আমাদের 2 নাম্বারটা হলো অ্যাডিয়াব্যাটিক। তো আমাদের উত্তর হলো অ্যাডিয়াব্যাটিক। আমাদের বলছে কোনটা অ্যাডিয়াব্যাটিক, তো অ্যাডিয়াব্যাটিক আমাদের বি নাম্বার। তো আমাদের শুধু এই দুইটা কনফিউশন হবে। আমি মনে রাখবো যে যেটা একটু বেশি খাড়া ওইটা হলো অ্যাডিয়াব্যাটিক, আর যেটা একটু এবং যেটা ঢাল বেশি ওইটা অ্যাডিয়াব্যাটিক। তো আমার এখানে একটু আঁকতে একটু সমস্যা হয়েছে, মানে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বেসিকটা বলে দিলাম যে যেটা ঢালটা বড় হবে ওটা আপনার অ্যাডিয়াব্যাটিক, আর হচ্ছে আপনার ওটা একটু বেশি খাড়া হবে। তো এখানে 2 নাম্বারটা হলো অ্যাডিয়াব্যাটিক। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্নে আমাদের কি বলছে? এ গ্যাস মিক্সচার। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন আমাদের বলছে এ গ্যাস মিক্সচার অফ 2 moles অফ অক্সিজেন অ্যান্ড 4 moles অফ আর্গন অ্যাট টেম্পারেচার টি, দ্য টোটাল ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ। তো আমাদের এখানে 2টা গ্যাসের মিক্সচার আছে, একটা হলো অক্সিজেন গ্যাস
যেটা 2 মোল আছে, আর একটা আর্গন গ্যাস যার আছে 4 মোল, আর এদের উভয়ের তাপমাত্রা টি। তো আমাদেরকে এটার এই মিক্সচারটার টোটাল ইন্টারনাল এনার্জি বের করতে বলছি। তো ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল আমরা কী বলতে পারবো, ইউ অফ অক্সিজেন, ইউ অফ আর্গন। তো আমি কি বললাম, ইউ ইকুয়াল আমরা দুইটা সূত্র জানি, একটা হলো NCV ডিটি, আর একটা হলো N/2 F/2 NRT। তো আমরা এখানে যেহেতু আমাদেরকে RT দ্বারা আছে, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে দেখেন অক্সিজেনের ক্ষেত্রে F হলো 5/2, অক্সিজেনের মোল দেওয়া আছে 2, RT প্লাস আর্গনের ক্ষেত্রে হলো আপনার হলো 3, আর্গন যেহেতু এক পরমাণু, 3/2, F এর মান 2, আর্গনের ক্ষেত্রে আর্গনের মোল দেওয়া আছে 4 ইন্টু RT। তো আমরা এটা যদি জাস্ট ক্যালকুলেশন করি, তাহলে 5/5 RT প্লাস 6 RT, তো আমরা পাচ্ছি 11 RT। তো এই যে এই মিক্সচারটা টোটাল ইন্টারনাল এনার্জি হলো 11 RT। তো খুব সিম্পল একটা প্রশ্ন ছিল এটা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা সবচেয়ে সহজ প্রশ্ন। এখানে বলছে একটি গ্যাস এ অবস্থান থেকে বি অবস্থায় দুইটা পথে গেছে, একটা 1 নং পথ, একটা 2 নং পথ, গেলে নিচের কোনটা সঠিক। এগুলো হচ্ছে এ থেকে বিতে গেছে একটা 1 নং পথ, 2 নং পথে। তো এখানে বলছে যে অভ্যন্তরীণ শক্তি 1 নং পথে বেশি, 2 নং পথে কম, অভ্যন্তরীণ শক্তি 1 নং পথে কম, 2 নং পথে বেশি, উভয় পথে সমান, আবার উভয় পথে শূন্য। তো আমরা কি জানি, অভ্যন্তরীণ শক্তি পাথ ডিপেন্ডেন্ট না, বিন্দু ডিপেন্ডেন্ট। তো উভয় ক্ষেত্রে দেখেন এ থেকে বিতেই গেছে, তো উভয় পক্ষে যে কোন পাশ দিয়ে যাচ্ছে যাক, সেটা কোথা থেকে যাচ্ছে যাক, এ থেকে বিতে গেছে, তাই আমাদের উভয় ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সমান হবে। তো এটা সি উত্তর। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা আমাদের দেখা ভালো করে পড়তে হবে, প্রশ্নটা বুঝতে হবে ভালো করে। এখানে বলছে ইন হুইচ অফ দ্য পাথস বিটুইন ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেট এফ ইন দ্য বিলো ফিগার ইজ দ্য ম্যাগনিটিউড অফ ওয়ার্ক ডান অন দ্য গ্যাস দ্য গ্রেটেস্ট। মানে এখানে দেখেন ফাইনাল ইনিশিয়াল থেকে ফাইনালে গেছে 4টা মাধ্যমে, একটা এ পথে, একটা বি পথে, একটা সি পথে, একটা ডি পথে। তো কোন পথের ওয়ার্ক ডান অন দ্য গ্যাস সবচেয়ে বেশি, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, গ্যাসে এখানে কিন্তু বাই দ্য গ্যাস না, এখানে কিন্তু অন দ্য গ্যাস। তো বাই দ্য গ্যাস শুধু আমাদের বাই দ্য গ্যাস ইকুয়াল আমরা কি জানি, বাই দ্য গ্যাস হলো পিভি ডায়াগ্রামের ক্ষেত্রফল, আর হলো আপনার অন দ্য গ্যাস ক্ষেত্রফলের ঋণাত্মক মান। তো এখানে যেহেতু অন দ্য গ্যাস বলছে, আর বলছে ম্যাগনিটিউড মানে মানটা বড়। তো আমরা কি জানি, আমরা যদি এ পথে যাই, তো এ পথে যদি দেখি, এ পথে দেখেন এই পথটা সবচেয়ে এখানে আছে। তো এই যে এ পথ দ্বারা যেটা ক্ষেত্রফল, এ পথে যে ক্ষেত্রফলটা আমরা পাবো, বি পথে ক্ষেত্রফলটা, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা এক্সট্রা অ্যাড হবে, তাহলে আমরা ডেল অফ এ পথটা আমাদের ছোট হবে কার থেকে, ডেল অফ মানে ক্ষেত্রফল অফ বি পথ, আর বি পথের থেকে আবার সি পথের ক্ষেত্রফলটা আরেকটু বড় হবে, সি পথের থেকে আবার ক্ষেত্রফলটা আরেকটু ডি পথের ক্ষেত্রফলটা আরেকটু বড় হবে। তো ক্ষেত্রফলটা কিন্তু যত উপরে যাচ্ছে তত বাড়বে, কারণ দেখেন এই যে আমরা যদি এইখান থেকে এই পুরাটা ডি পর্যন্ত ক্ষেত্রফলটা বের করি, তাহলে ওই ক্ষেত্রফলটা অবশ্যই এই সি পর্যন্ত ক্ষেত্রফলটা হচ্ছে বড়। তো ক্ষেত্রফল যার বেশি বড়, ওর বাই দ্য গ্যাস ওয়ার্ক ডান হচ্ছে বড়। তো এখানে যদি আমরা বাই দ্য গ্যাস ওয়ার্ক ডান হিসাব করি, বাই দ্য গ্যাসের দ্বারা কী পরিমাণ কাজ হবে, এটা হলো ডি এর ক্ষেত্রে কাজ বেশি হবে, সি এর ক্ষেত্রে আরেকটু বড়, সি এর ক্ষেত্রে ডি এর থেকে একটু কম হবে, বি এর ক্ষেত্রে সি এর থেকে একটু কম হবে, এর সবচেয়ে কম হবে। কী কম হবে, বাই দ্য গ্যাস মানে গ্যাসের দ্বারা, আর অন দ্য গ্যাস গ্যাসের উপর বললে আমরা জাস্ট উল্টে যাবে এই সিরিয়ালটা, তখন এর ক্ষেত্রে বড়, বির ক্ষেত্রে, সির ক্ষেত্রে, ডির ক্ষেত্রে। তো আমাদের এখানে ম্যাগনিটিউড অফ গ্রেটেস্ট ম্যাগনিটিউড দ্য ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হচ্ছে এ। তো এখানে অন দ্য গ্যাস বলছে না বাই দ্য গ্যাস বলছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, মানে গ্যাসের দ্বারা বলছে না গ্যাসের উপর বলছে। তো ওইটা একটু ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। তো অনেকে আমরা ডি দেখাই দেবো, যেহেতু ডি দ্বারা বেশি ক্ষেত্রফল গেইন হচ্ছে, কিন্তু ডি উত্তর না, এখানে এ উত্তর, কারণ এখানে অন দ্য গ্যাস বলছে, বাই দ্য গ্যাস বলা হয়নি। তো আমরা এটা লক্ষ্য রাখবো। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি।
তো এখন এতক্ষণ তো আমরা পিভি গ্রাফ দেখলাম, এটা হলো পিটি একটা গ্রাফ দেওয়া আছে। তো এটা আমাদের লাস্ট প্রশ্নে আগের প্রশ্ন, আমি আগে বলছি লাস্ট প্রশ্নটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন হবে। তো লাস্ট প্রশ্নে আগের প্রশ্ন এটা, তো এরপরে আমরা লাস্ট প্রশ্নে চলে যাব। তো এখানে পিটি গ্রাফ দেওয়া আছে, এখানে চাপ দেওয়া আছে ওয়াই অক্ষ বরাবর, আর টি এক্স অক্ষ বরাবর টি দেওয়া আছে। এখানে বলছে দ্য ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইজ টেকিং ইট ফ্রম ডি টু এ। তো ডি থেকে এতে এটুকু নেওয়ার জন্য আমাদের ওয়ার্ক ডান কত। তো ডি থেকে এতে দেখেন, ডি থেকে এতে এটা একটা কী ধরনের প্রসেস, এটা হলো টি কনস্ট্যান্ট মানে আইসোথার্ম প্রসেস। তো আইসোথার্মের প্রসেসে আমরা কি জানি, ডি এ ডাব্লিউ ইকুয়াল মানে সমষ্ণ প্রক্রিয়া জানি এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। আবার আমরা এটাকে লিখতে পারি এন আর টি লন পি ওয়ান বাই পি টু। কেন পি ওয়ান বাই পি টু? কারণ আমরা জানি ইনভার্সলি প্রপোর্শনাল পি ভি এর সাথে। তো এখানে যদি আমাদের ভি দেওয়া নেই, পি দেওয়া আছে, তাই আমরা ভিটাকে পিতে কনভার্ট করে নিলাম। তো এখানে বলছে কি, তো টি দেখেন এখানে 300 কেলভিন। তো এন আর, তো এখানে সাধারণত 1 মোল মনে হয়, 1 মোল নিয়েই করতে হবে, কারণ এখানে মোল সংখ্যাটা দেয়া নাই বা আমি তুলি নেই। তো এখানে ধরে নিই যে 1 মোল দেওয়া থাকবে আমাদের কত মোল গ্যাস। তো আমরা ধরে নিই যে 1 মোল। তো 1 ইন্টু আর ইন্টু 300, আর লন কোথা থেকে যাচ্ছে, ডি থেকে এতে। তো আমাদের পি ওয়ান, তো পি ওয়ান হচ্ছে আমাদের 1 ইন্টু 10⁵ যাচ্ছি কোথায়, এতে পি টু, পি টুতে আমাদের 2 ইন্টু 10⁵। তো আমরা এটা পাচ্ছি হলো আপনার হলো -300 আর লন 2। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তো এটা আমি প্রশ্নটা দেখলাম, প্রশ্নটাতে 2 মোল বলা ছিল, এনের মানে এখানে 2 মোল গ্যাস নিয়ে কাজ করা হচ্ছে। তো এটা আমি তুলে নিই, তো এখানে 2 হইতো, তো এখানে আমাদের একটা 2 হইতো, মানে এটা 600 হইতো। তো এটা আমরা উত্তর পাবো -414 আর। তো এটা আমাদের -414 আর এ উত্তর। তো এটা কোনো কিছু করলাম না, আমরা জাস্ট এ ডি এই পথটা কী ধরনের এটা আমরা দেখলাম। এখানে হচ্ছে আপনার আইসোথার্মাল 300 কেলভিন নির্দিষ্ট তাপে হচ্ছে ধ্রুব তাপে এই কাজটা হয়েছে। তো আইসোথার্মালের ক্ষেত্রে আমরা জানি এন আর লন ভি টু বাই ভি ওয়ান। তো আমরা ভি টু ভি ওয়ানকে পি ওয়ান বাই পি টু দ্বারা কনভার্ট করে নিয়ে জাস্ট মানগুলো বসেছি। 2 মোল গ্যাসের জন্য এখানে হিসাব করেছি আমরা। তো এখানে 414 আর উত্তর এসেছে। ওয়ার্ক ডান বাই ডি থেকে এতে নিতে আমাদের এই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তো আমরা তো করবো না, যেহেতু মাইনাস আসছে তাহলে গ্যাসে করবে। তো আমরা হইল নেক্সট মানে আমাদের শেষ প্রশ্নে যাই। তো এখানে বলছে এন মোল আদর্শ গ্যাস এ থেকে বিতে যাওয়াকালীন তার সর্বোচ্চ তাপমাত্রা কত। তো এই পথে যখন সে গিয়েছে এ থেকে বিতে, তো তার এই পথে যাওয়াকালীন তার তাপমাত্রাটা সর্বোচ্চ কত। সর্বোচ্চ এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে এর তাপমাত্রাটা। তো ওই তাপমাত্রাটা কোথায় সর্বোচ্চ ওটাই আমাদেরকে জাস্ট এখানে ক্যালকুলেশন করতে হবে। তো ওটা আমরা ক্যালকুলেশন কীভাবে করব, তো আমরা ওটার জন্য আমরা সরলরেখার একটু সাহায্য নিব। তো আমরা একটা সরলরেখা মনে করেন এরকম এ থেকে বি। তো আমরা এটা যদি ভি আর এটা যদি পি ধরি, এই বরাবর ভি এই বরাবর পি। তো আমাদের এইখানে বি বিন্দুটা দেওয়া আছে কত, দেখেন বি বিন্দু দেওয়া আছে পি নট টু ভি নট, আর এ বিন্দুটা আমাদের দেওয়া আছে 2 পি নট ভি নট। সরি আমি উল্টা করে লিখছি, কারণ আমাদের ভি এক্স অক্ষ বরাবর। তো আমাদের এটা হবে 2 ভি নট পি নট, আর এটা হবে আমাদের, এটা আমাদের বি বিন্দু, আর আমাদের এ বিন্দু হবে, যেহেতু আমরা ভিটা এক্স অক্ষ বরাবর, ভিটা আগে হবে ভি নট 2 পি নট। তো আমাদের বেসিক্যালি এখানে কী কাজ হবে, এ বির সমীকরণ বের করতে হবে। তো দুটা বিন্দু দেওয়া থাকলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা যদি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তো ওর সরলরেখার সমীকরণ আমরা বের করতে জানি। তো কীভাবে বের করতে হয়, আমরা জানি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম এর মান জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, এখানে আমরা লিখি এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখানে দেখেন আমাদের ওয়াই অক্ষ বরাবর আমরা জানি ধরছি পি, তো পি মাইনাস পি ওয়ান। তো পি ওয়ান আমরা একটাকে ধরে নিই, মনে করেন এটা হচ্ছে পি ওয়ান। তো এটা আমরা এটা মনে করেন পি, এটা মনে করেন এ বিন্দু সাপেক্ষে বের করতেছি। তো এখানে ওয়াই ওয়ান হলো আপনাদের পি নট। আর আমরা এখন যে ঢাল বের করি, তো ঢাল ইকুয়াল আমরা পাবো হলো পাবো 2 পি নট মাইনাস পি নট ভি নট মাইনাস 2 ভি নট।
আর এক্স বরাবর এক্স হচ্ছে এক্স বরাবর পি, এক্স বরাবর আমরা ধরছি ভি, ভি মাইনাস 2 ভি নট। তো আমরা এখানে যদি জাস্ট ক্যালকুলেশন করি পি মাইনাস পি নট ইকুয়াল পাচ্ছে মাইনাস পি নট ভি নট, এখানে পাচ্ছি আমরা ভি মাইনাস 2 ভি নট। তো আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি পি নট, এটা যদি আমরা কমনটা ভিতরে ঢুকাই দিই তাহলে পাচ্ছি মাইনাস পি নট ভি বাই ভি নট, এখানে পাচ্ছি আমরা প্লাস 2 পি নট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর ভি নট আর ভি নট কাটা যাচ্ছে, পিটা 2 পি নট হয়ে যাচ্ছে। তো আমরা পি নটটাকে যদি এই পাশে নিয়ে যাই, এখানে আমরা হিসাব করি, এটা আমি আগে বলছি যে একটু ক্যালকুলেশন লেন্দি হবে, একটু ইন্টারেস্টিং হবে প্রশ্নটা। তো মাইনাস পি নট ভি ভি নট, এখানে আমাদের থাকবে 3 পি নট। তো আমরা এখন যদি এটাকে যারা ভি দিয়ে গুণ করি, তো পি ভি করে আমরা পাচ্ছি মাইনাস পি নট ভি স্কোয়ার বাই ভি নট প্লাস 3 পি নট ভি। তো আমরা কি জানি পি ভি ইকুয়াল এন আর টি। তো আমরা পি ভি ইকুয়াল যদি এন আর টি লিখি, এন আর টি, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হলো আপনার মাইনাস পি নট ভি স্কোয়ার ভি নট প্লাস 3 পি নট ভি। তো আমরা এখানে আমাদের কী বলছে তাপমাত্রা সর্বোচ্চ হবে। তো আমরা এখানে যদি টিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডিটি ডিভি দিয়ে, তো কী হয় দেখি, তো এন আর আমাদের ধ্রুবক এভাবে থাকবে, এখানে থাকবে ডিটি ডিভি, এখানে আমরা পাচ্ছি মাইনাস 2 ভিকে ডিফারেন্সিয়েট করতেছি তাহলে পাচ্ছি মাইনাস 2 পি নট মাইনাস 2 পি নট ভি এখানে আপনাদের ডিফারেন্সিয়েট করতেছি, তো এখানে 2টা সামনে চলে আসে, তো ভি বাই ভি নট প্লাস 3 পি নট। তো আমাদের কখন তাপমাত্রা সর্বোচ্চ হবে, যখন ভিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে এটার মান 0 আসবে। আমাদের সর্বোচ্চ গুরুমান লঘুমানের ক্ষেত্রে আমরা কি জানি প্রথম ডিফারেন্সিয়েট 0 হয়। তো আমরা এখানে যদি এটার মান 0 করে দিই, তো আমরা কি পাই, এখানে আমরা পাবো 2 পি নট ভি বাই ভি নট মাইনাস ইকুয়াল 3 পি নট ইকুয়াল 0। তো আমরা এখান থেকে দেখেন ভি যদি বের করি, ভি ইকুয়াল আমরা পাবো ক্যালকুলেশন করলে আমরা 3/2 ভি নট। যদি কী হয় পারে আমরা এখানে উভয় পক্ষে পি নট কমন নিয়ে পি নটটা ভাগ করে দিলে পি নটটা 0 হয়ে যাবে। তো আমরা ভি ইকুয়াল পাচ্ছি, তো আমরা ভি ইকুয়াল পাচ্ছি 3/2 ভি নট। তো ভি ইকুয়াল যখন 3/2 ভি নট তখন হলো তাপমাত্রাটা সর্বোচ্চ। তো আমাদের আরেকটা জিনিস লাগবে, এখানে আমরা যে সমীকরণটা পাইছিলাম যে পি ইকুয়াল মাইনাস পি নট ভি ভি নট প্লাস 3 পি নট, এখানে যদি আমরা পি ভি নটের ভি এর মান যদি আমরা এটা বসাই দিই তাহলে আমরা পি নট পাবো, পি ইকুয়াল পাবো, পি ইকুয়াল আমরা পাবো 3/2 পি নট। তো ভি আর পি যখন এইটা, তখন আমাদের তাপমাত্রাটা কত হবে, সর্বোচ্চ হবে। তো আমরা কি জানি পি ভি ইকুয়াল এন আর টি। তো আমাদের পি এর মান হলো যখন তাপমাত্রা সর্বোচ্চ তখন হলো 3/2 পি নট, আর ভি এর মান হলো 3/2 ভি নট ইকুয়াল এন আর টি। তো আমাদের টি ইকুয়াল আসতেছে 9/4 পি ভি পি নট ভি নট বাই এন আর। তো আমাদের 9/4 কোথায়, এই যে এ নাম্বার। তো আমাদের এটা উত্তর। তো এটা আমরা কীভাবে করলাম, আমরা যত বড় মনে হচ্ছে তত বড় কিন্তু প্রশ্নটা না। তো প্রশ্নটাতে এখানে জাস্ট আমাদের এ থেকে বিতে পথে যাওয়ার পথে কোন বিন্দুতে সর্বোচ্চ শক্তিটা সর্বোচ্চ, তো ওটাই আমাদেরকে জাস্ট বের করতে বলছে। তো ওটার জন্য আমরা এ বির একটা সমীকরণ বের করলাম, সমীকরণ বের করে সরলরেখার সমীকরণ বের করে ওটাকে ভি এর টি এর সাপেক্ষে ডিভি ভি এর সাপেক্ষে টি এর একটা রেখা আমরা ডিফারেন্সিয়েট করে ওটার সর্বোচ্চ যখন গুরুমান বের করি তখন আমরা এটা ইকুয়াল 0 ধরে একটা ভি এর মান পাইছি, একটা পি এর মান পাইছি। তো দেন আমরা পি ভি ইকুয়াল এন আর টিতে ওই মানগুলো ইনক্লুড করছি, তার আমরা টি এর সর্বোচ্চ মানটা পাই গেছি। তো এখানে সর্বোচ্চ মান ই। তো আজকের
এখান থেকেই আমাদের আজকের পর্বের শেষ। গ্রাফ রিলেটেড এর থেকে বেশি কিছু মনে হয় না যে আমাদের জানা দরকার আছে। তো আমি পরবর্তীতে আরও কোনো প্রবলেম পাইলে এই ধরনের সমস্যা সমাধান করে দেখাবো। তো আপনাদের যদি কারো ভালো লাগে তো আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে একটু চেক করে আসতে পারেন। তো ওইখানে আমি কিছু বইয়ের লিঙ্ক দিছি, তো ওই বইগুলো আপনারা নিতে পারেন। ওই বইগুলো অনেক কার্যকারী আমার মনে হয়। তো আমি পড়ে দেখছি, আমি কলেজে থাকাকালীন ওইগুলো পড়ছিলাম। তো নেক্সট পর্বে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।